বন্দুকের নলটা বাঘের দিকে হতেই আমি টর্চ ফেললাম বাঘের গায়ে, বন্দুকের ব্যারেলের ওপর দিয়ে, যাতে নিশানা নিতে অসুবিধা না হয়। বাঘটা বসা অবস্থাতেই মুখ তুলে আলোর দিকে তাকালো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। ডুয়ার্সের বাঘগুলো বোধহয় স্কটিশ প্ল্যান্টারদের মতোই গোয়ার গোবিন্দ হয়। এরকম আশা করিনি। ব্যানার্জি সাহেব বন্দুক ধরেই রইলেন, গুলি আর করেন না। টিক টিক করে সেকেন্ডের পর সেকেন্ড কেটে যাচ্ছে। আমি ওর পেছনে আলতো করে বাঁ হাত দিয়ে চিমটি কাটলাম। চিমটি কাটার সঙ্গে সঙ্গে বন্দুকের নলটা সজোরে উপরে নিচে আন্দোলিত হতে লাগলো, এবং নল দিয়ে গুলি না বেরিয়ে ব্যানার্জি সাহেবের মুখ দিয়ে কথা বেরোলো, ন্যাজে যদি নেগে যায়। কি বলছেন বুঝতে না পেরে উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করতেই ব্যানার্জি সাহেব দম দেওয়া পুতুলের মতো ক্রমান্বয়ে বলতে লাগলেন, যদি ন্যাজে নেগে যায়, যদি ন্যাজে নেগে যায়, যদি ন্যাজে। বলতে বলতেই আমার আতঙ্কিত চোখের সামনে ধপ করে বন্দুকটা নিচে পড়ে গেল ওর হাত থেকে, আর সঙ্গে সঙ্গে উনিও গোঁ গোঁ আওয়াজ করে আমার কোলে। আমি তখন বাঘকে দেখি না ওকে দেখি। উনি অজ্ঞান অবস্থায় কি যেন বলতে চেষ্টা করলেন, কিন্তু কিছুই বোঝা গেল না। বন্দুক পড়ে যাওয়ায় বাঘটা সরে গেছিল এক লাফে, কিন্তু অবস্থা বুঝে গিয়েই ফিরে এসে কুকুরটাকে মুখে করে চায়ের ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি বললাম, তারপর কি হলো? রিজুদা বলল, শোন না। কিন্তু কিছু না বলে কান খাড়া করে কি যেন শুনলো রিজুদা বাইরে। তারপরই সারেংকে ডেকে বলল, আবহাওয়াটা যেন ভালো ঠেকছে না নীলমণি। নীলমণি সারেং বলল, সেই কথাই বলবো বলবো ভাবছিলাম বাবু, মহা দুর্যোগ আসছে, এমন হলে বোট এখানে রাখা ঠিক হবে না।